শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। আজকের বিষয় লেদ অপারেশন, অর্থাৎ লেদ মেশিনে আমরা কি কি অপারেশন করতে পারবো এগুলো আমরা জেনে নেব। কিন্তু সেগুলো জানার আগে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে জবটাকে আমরা হোল্ড করব কি করে, জবটাকে ট্রুইং করব কি করে, বিটুইন সেন্টারে কিভাবে সাপোর্ট দেওয়া হয়, এগুলো আমাদের জেনে নেওয়ার পরে তারপরে আমরা শুরু করব কি কি অপারেশন করা যায় সেগুলো দেখে নেব, আলোচনা করে নেব। তো প্রথমে দেখে নিচ্ছি জব হোল্ডিং মেথড, কীভাবে জব হোল্ড করা হয়। লেদের চাকে বা যেভাবে হোল্ড করা হয় সেটা হচ্ছে কি হোল্ডিং অ্যান্ড ড্রাইভিং দ্য স্মল জব বাই চাক। যদি জব যদি ছোট হয় তাহলে কী হবে, আমরা চাকে হচ্ছে গিয়ে জবটাকে বেঁধে নিতে পারবো। ঠিক এরকমভাবে আমরা জবটাকে বেঁধে নিতে পারবো চাকে, এবং দিয়ে ডিল বা যে কোনো অপারেশন আমরা করতে পারি। এছাড়া আর কি রয়েছে না, হোল্ডিং দ্য লঙ্গার জব ইন বিটুইন সেন্টার। যদি জবের লেন্থ যদি বেশি হয় তাহলে আমরা বিটুইন সেন্টারে অর্থাৎ টেল স্টক সেন্টার এবং হেড স্টকে সেন্টার লাগিয়ে আমরা বিটুইন সেন্টারে বাঁধতে পারবো। এবং সেই বাঁধাটা কীভাবে হবে না, ক্যাচ প্লেট এবং ক্যারিয়ার, অর্থাৎ ড্রাইভিং প্লেট, ক্যাচ প্লেট বা ড্রাইভিং প্লেটের ওদিকে ড্রাইভিং প্লেটে, আর সেই সঙ্গে থাকবে কি কেরিয়ারের মাধ্যমে করে আমরা, বা কেরিয়ার বা ডগ যেটাকে আমরা বলি, সেই ডগের মাধ্যমে আমরা জবটাকে হোল্ড করবো। ঠিক এরকমভাবে বিটুইন সেন্টারে সাপোর্ট দেওয়া হয়েছে, একদিকে ড্রাইভিং প্লেট এবং এই যে ডগ দেখতে পাচ্ছি ডগে ক্ল্যাম্প করা হয়েছে, এইভাবে মোশনটা ট্রান্সফার হয়ে জবের মধ্যে আসছে, আর এইভাবে আমরা জব হোল্ড করতে পারি। আর কীরকমভাবে করতে পারি না, হোল্ডিং দ্য হলো জব অন ম্যান্ডেল। যদি জব যদি হলো হয় তাহলে সেই জবটাকে আমরা ম্যান্ডেলে হোল্ড করতে পারি, অর্থাৎ ম্যান্ডেলে হোল্ড করে নিলাম। করে নেওয়ার পর ম্যান্ডেলটা কী করবো, বিটুইন সেন্টার, অর্থাৎ লং জব যেভাবে সাপোর্ট দিয়েছি ঠিক সেরকমভাবে কিন্তু আমরা বিটুইন সেন্টারে ম্যান্ডেলটাকে সাপোর্ট দেবো। সাপোর্ট দিয়ে ক্যাচ প্লেট এবং কেরিয়ারের মাধ্যমে মোশনটা ট্রান্সফার করে জবের মধ্যে মোশন আসবে বা জবটা এইভাবে হোল্ডিং হয়ে আমরা টার্নিং করতে পারবো। সেটা কীরকম, ঠিক এরকমভাবে এই যে এক্সপেনশন ম্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং জবটা বিটুইন সেন্টারে করা রয়েছে, আর ওদিকে ডগ ব্যবহার করা হয়েছে, দিয়ে আমরা জবের ওপরে যে কোনো ধরনের অপারেশন, টার্নিং যে কোনো ধরনের অপারেশন আমরা করতে পারি। আর কি এখানে একটা এই ফিক্সার মেথড, একটা ম্যান্ডেলের মাধ্যমে ম্যান্ডেল আগে থেকে ফিক্স করা রয়েছে, ওখানে ফিক্সার মেথডে এই জবটাকে বাঁধা হয়েছে, দিয়ে আমরা বোরিং বা ফেসিং বা ওডিতে টার্নিংও আমরা করতে পারবো ম্যান্ডেলের মাধ্যমে। এছাড়া আর কি রয়েছে, হোল্ডিং দ্য স্মল থিকনেস জব। জবের থিকনেস যদি কম হয় তাহলে কি হবে, বা জবের শেপটা যদি অড হয় তাহলে হচ্ছে কি আমরা জবটাকে ফেস প্লেটে বাঁধতে পারবো। তো ফেস প্লেটে বাঁধতে গেলে আমরা তো ফেস প্লেটে তো কোনো বাঁধতে গেলে আমার কিছু যোগানপত্র লাগে, সেটা হচ্ছে কি না অ্যাঙ্গেল প্লেট, নাট, বোল্ট, কাউন্টার ওয়েট, এই সমস্তগুলো লাগে। ছবিতে দেখে নিচ্ছি আমরা, অ্যাঙ্গেল প্লেট দেওয়া রয়েছে, নাট বোল্টের মাধ্যমে অ্যাঙ্গেল প্লেট বাঁধা রয়েছে, অ্যাঙ্গেল প্লেটের উপর আবার নাট বোল্ট দিয়ে জব বাঁধা রয়েছে, এবং উল্টো দিকে কাউন্টার ওয়েট দেওয়া রয়েছে, যাতে জবটা ইকুইলিব্রিয়াম থাকে, বা হচ্ছে কি জবটা মোমেন্টাম কোনো একদিকে বেশি না হয়ে যায়। তো সেইটাকে করার জন্য এরকমভাবে করা রয়েছে। এছাড়া কি করা যায় না, ফিক্সারের মাধ্যমেও কিন্তু আমরা জব হোল্ড করতে পারি। ফিক্সারটা এক ধরনের যোগান, যেটা কিনা বাঁধা থাকবে ফেস প্লেটের মধ্যেই, এবং সেখানে জবটা অটোমেটিক লোকেট হয়ে যাবে। জবটাকে বারে বারে যে সেন্টার করার ব্যাপার ছিল সেটা আর করতে হবে না। অর্থাৎ যখন হাজার হাজার পিস জব হবে বা রিপিটেটিভ জব হতে থাকবে, তখন আমরা একটা ফিক্সচার বানিয়ে নিলে জব হোল্ডিংয়ের যে টাইমটা, জব হোল্ডিং এবং টুইংয়ের যে টাইমটা, সেই টাইমটা অনেকটা কমে যাবে। তো সেই ফিক্সচারের মাধ্যমেও কিন্তু আমরা জব হোল্ড করতে পারি লেদ মেশিনে এরকমভাবে। এরপরে আমরা দেখে নিচ্ছি সেন্টারিং, অর্থাৎ ওই যে ম্যান্ডেলগুলোকে বিটুইন সেন্টারে বাঁধছি, তো বাঁধতে গেলে ওই যে লং জবকে বিটুইন সেন্টারে বাঁধতে গেলে তার কী হচ্ছে, এন্ডে সেন্টারিং করতে হচ্ছে, অর্থাৎ একটা কনিক্যাল হোল জেনারেট করতে হচ্ছে। সেন্টারিং ইজ দ্য অপারেশন অফ প্রডিউসিং কনিক্যাল হোল ইন ওয়ার্কপিসের এন্ডে একটা কনিক্যাল হোল করতে হচ্ছে, সেটা ঠিক একবারে সেন্টারে হওয়া চাই। তো সেই সেন্টারটা আমরা কী করে বের করব সেটা দেখে নিচ্ছি। এইভাবে হচ্ছে কি কনিক্যাল হোল করা হয়ে থাকে, এবং যেটার সাহায্যে করা হয় কনিক্যাল হোল সেটা হচ্ছে এই সেন্টার ডিল। এই সেন্টার ডিলের সাহায্যে আমরা কনিক্যাল হোলটা জেনারেট করতে পারি। এবং এই দেখতে দিস অপারেশন ইজ ডান বাই কম্বিনেশন ডিল অর সেন্টার ডিল। যেটাকে কম্বিনেশন ডিল বলা হয় সেটাকে কিন্তু সেন্টার ডিলও বলা হয়। আফটার ফাইন্ডিং দ্য মার্কিং, সেন্টার ফাইন্ডিং অ্যান্ড মার্কিং, সেন্টারটাকে বের করে নেওয়া হয়, তারপরে মার্কিং করে তারপরে হচ্ছে কি আমরা এই সেন্টার ডিল চালাতে পারি কনিক্যাল হোল জেনারেট করার জন্য। তো এই যে কনিক্যাল হোলটা তৈরি করলাম, কনিক্যাল হোল তৈরি করতে গিয়ে যে মার্কিংটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো কীভাবে করা হয়, বা এরকমভাবেও বলা যেতে পারে যে রাউন্ড রডের এন্ডে আমরা কীভাবে সেন্টার বের করতে পারি, সেই পদ্ধতিগুলো কী রয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে ইউজিং সেন্টার হেড অর কম্বিনেশন সেটের মধ্যে যে একটা সেন্টার হেড রয়েছে, সেই সেন্টার হেডটা ইউজ করেও কিন্তু আমরা ওই সেন্টারটা বের করতে পারি। সেটা হচ্ছে গিয়ে এই কম্বিনেশন সেটের যে এই পার্টটা দেখতে পাচ্ছি, এই যে সেন্টার হেড, এই সেন্টার হেডের সাহায্যে এখানে রাউন্ড অবজেক্ট বসলে অটোমেটিক সেন্টার নিয়ে নেবে, দুদিকে ঘুরিয়ে সেন্টারটা কিন্তু বেরিয়ে যাবে, একবার অ্যাকুরেট সেন্টার বেরিয়ে যাবে। তো এইভাবে করতে পারে। নতুবা হচ্ছে কি জেনি আর হার্মোফ্রোডাইট ক্যালিপার, জেনি বা হার্মোফ্রোডাইট ক্যালিপার বা মার্ফি ক্যালিপার, একটা ক্যালিপারের এতগুলো নাম রয়েছে। তো সেই ক্যালিপারের সাহায্যেও কিন্তু আমরা সেন্টার বের করতে পারি। এছাড়া কি রয়েছে,
ইউজিং সারফেস গেজ। অর্থাৎ সারফেস গেজ বলতে কোনটা না, যেটাকে আমরা মার্কিং ব্লক বলছি, সেটাই হচ্ছে গিয়ে সারফেস গেজ। সেই সারফেস গেজটার সাহায্যে কিন্তু আমরা মার্কিং করতে পারি। এরকমভাবে জবটাকে ভি ব্লকের উপর, রাউন্ড অবজেক্টে ভি ব্লকের উপর বসিয়ে তারপরে আমরা এই পদ্ধতিতে এই 1 2 3 4 যে সিকোয়েন্স দেওয়া রয়েছে, এই সিকোয়েন্সে আমরা কিন্তু মার্কিংটা করে নেওয়ার পরে আমরা কিন্তু সেন্টারটা বের করে নিতে পারি। এছাড়া কি রয়েছে, এছাড়া হচ্ছে ইউজিং বেল পাঞ্চ আর সেন্টার পাঞ্চ। বেল পাঞ্চ বা সেন্টার পাঞ্চের সাহায্যে কি উল্টানো ফানেলের মতন বেল পাঞ্চ, এবং তার মাঝখান দিয়ে একটা পাঞ্চ গলিয়ে দেওয়া রয়েছে, এবং এটা জবের একবার রাউন্ড রডের এন্ডে অটোমেটিক সেন্টার নিয়ে নেবে। এছাড়া কি জব ট্রুইং মেথড। এরপরে আমরা আসছি জবটাকে কিভাবে ট্রু করব। অর্থাৎ জব তো হোল্ডিংয়ের প্রসিডিওরগুলো আমরা জেনে নিলাম, এরপর হচ্ছে গিয়ে জব ট্রু করব কি করে। জব ট্রু করতে গেলে আমাকে ফোরজো চাকে যদি আমাকে ট্রু করতে হয়, তাহলে এরকম ধরনের ফোরজো চাক রয়েছে। ফোরজো চাকের ফেসে কি রয়েছে, এরকম মার্কিং করা রয়েছে, সার্কুলার মার্ক করা রয়েছে। এই সার্কুলার মার্কগুলো কেন করা রয়েছে না, জগুলোকে ঠিক পজিশানে করে নেওয়ার জন্য। অর্থাৎ জবের যা ডায়ামিটার আছে, সেই ডায়ামিটার অনুযায়ী জটাকে যদি আমাকে পজিশান করতে হয়, সব জগুলো যাতে একই পজিশানে চলে আসে, সেইটাকে আমাকে আইডেন্টিফাই করার জন্য এরকম ধরনের মার্কিং ফেসের উপরে এরকম ধরনের সার্কুলার মার্কিং করা থাকে। তো জবের ডায়ামিটার মেপে আমি আগে জগুলো সেট করে নিলাম। জগুলো সেট করার পরে জবটাকে আমি ক্ল্যাম্প করে নিলাম। ক্ল্যাম্প করে নেওয়ার পরে তারপরে এবার জবটাকে আমি এবার ট্রু করব। জবটাকে ট্রু করতে গেলে কি করতে হবে না, আমাকে প্রথম যে পদ্ধতিটা একটা সাদামাটা পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে চক মেথড। অর্থাৎ আমরা কি করব, একটা চককে ধরবো, জবটা ঘুরতে থাকবে, এবং জবটাকে যখন আমরা সামনে ধরবো, সামনে ধরলে যেটা হাই পয়েন্ট সেখানে টাচ করে যাবে। টাচ করলে কি হবে, সেই টাচিং পয়েন্টটাকে আমরা টাইট দেবো, উল্টো দিকটাকে লুজ করব। এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে জবটা কিন্তু অটোমেটিক একটা সেন্টার নেবে। তো যে সেন্টারটা নেবে সেটা একটা সেন্টার হবে, কিন্তু অতটা অ্যাকুরেট হবে না, মোটামুটি একটা সেন্টার হয়ে যাবে। এরপরে কি আছে স্ক্রাইবার মেথড। স্ক্রাইবার মেথড কি না, এই যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি ছবিতে, আমরা একটা মার্কিং ব্লকের স্ক্রাইবারটাকে জবের উপরে টাচ করাবো, টাচ করিয়ে দেখবো কোনটা হাই পয়েন্টটাকে দেখে আমরা কিন্তু জবগুলোকে টাইট দেবো বা উল্টো দিকটা লুজ করবো। এরকমভাবে ট্রায়াল এরর করতে করতে একসময় জবটা কিন্তু ট্রু হয়ে যাবে। এতে মোটামুটি একটু ভালো ট্রু হবে, চক মেথডের থেকে একটু ভালো ধরনের আমরা অ্যাকুরেসি পেয়ে যাবো ট্রু করার ক্ষেত্রে। এরপরে যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কি ডায়াল মেথড। অর্থাৎ যে মেথডে আমরা অ্যাকুরেসিটা অনেক বেশি পাবো, একবারে 0 ট্রু করা যাবে জবকে। অর্থাৎ যে টাল ভাঙবো, টাল ভাঙাটা একবারে কিন্তু 0 হবে। কোনো ফিনিশ জবের উপরে যদি আমাকে টাল ভাঙতে হয়, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করব, সেটা হচ্ছে ডায়াল মেথড। সেটা কীরকম না, এরকম ধরনের জবের ডায়ামিটারের উপরে ডায়াল দেওয়া হয়েছে, ডায়ালের কাঁটা হচ্ছে গিয়ে যখন 0তে থাকবে, কোনো দিকে বাম দিক বা ডান দিক, প্লাস বা মাইনাস কোনো দিকে ডিফ্লেকশন করবে না, তখন আমি জানবো জবটা কিন্তু ট্রু হয়ে গেছে। এবার যেদিকে হাই পয়েন্ট থাকলে হাই পয়েন্ট টাইট দেবো, যে লো পয়েন্ট থাকে লো পয়েন্টটাকে লুজ করবো। এইভাবে ট্রায়াল এরর করতে করতে কিন্তু জবটা একসময় কাঁটাটা সবসময় 0-র মধ্যেই থেকে যাবে। তো তখন আমার জবের মধ্যে টাল ভাঙাটা কমপ্লিট। এবার আমি আসবো জবে কি কি অপারেশন করা যাচ্ছে। কি কি অপারেশন করা যাচ্ছে এবার সেটা হচ্ছে কি না, বাই বিটুইন সেন্টার অ্যান্ড অর বাই চাক বা বিটুইন সেন্টারের মধ্যে স্ট্রেট টার্নিং অ্যান্ড শোল্ডার টার্নিং, স্ট্রেট টার্নিং এবং শোল্ডার টার্নিং করা যেতে পারে। চ্যাম্পারিং অ্যান্ড থ্রেড কাটিং করা যেতে পারে। ফেসিং অ্যান্ড নার্লিং, ফাইলিং অ্যান্ড টেপার টার্নিং, এক্সটেন্ডেড টার্নিং, পলিশিং, গ্রুভিং, স্পিনিং, আর হচ্ছে গিয়ে স্প্রিং ওয়াইন্ডিং অ্যান্ড ফর্মিং। এই ধরনের অপারেশনগুলো আমরা করতে পারি বিটুইন সেন্টারে বা চাকে বেঁধে। এছাড়াও আর কি কি রয়েছে, এছাড়া রয়েছে চাক বা ফেস প্লেট বা অ্যাঙ্গেল প্লেটে বেঁধে যে অপারেশনগুলো করা যায়, সেগুলো কি আছে, সেগুলো হচ্ছে গিয়ে ড্রিলিং অ্যান্ড রিমিং। রিমিং আছে, বোরিং, কাউন্টার বোরিং আছে, কাউন্টার সিঙ্কিং, টেপার বোরিং, ইন্টারনাল কাটিং, ইন্টারনাল থ্রেড কাটিং বা ট্যাপিং। আর হচ্ছে আন্ডার কাটিং বা পার্টিং অফ বাই স্পেশাল অ্যাটাচমেন্টের সাহায্যে কী কী অপারেশন করা যায়, যেটা স্পেশাল অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয় তার সাহায্যে যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে গ্রাইন্ডিং, মিলিং বা হচ্ছে গিয়ে বল টার্নিং অ্যাটাচমেন্ট রয়েছে। বল টার্নিং অ্যাটাচমেন্টের সাহায্যে কিন্তু আমরা বল জেনারেট করতে পারি, বল তৈরি করতে পারি। তো এই ধরনের অপারেশনগুলো আমরা করতে পারি। তো এই ধরনের অপারেশনগুলো করার প্রতিটা দেখে নেবো কী কীভাবে হচ্ছে। মেন যে অপারেশনগুলো আমাদের লেদে করতে হয় তার মধ্যে কিছু আমরা দেখে নিচ্ছি। প্রথমে আসছি স্ট্রেট টার্নিং। স্ট্রেট টার্নিং ইট ইজ দ্য অপারেশন অফ প্রডিউসিং এ সিলিন্ড্রিক্যাল সারফেস। সিলিন্ড্রিক্যাল সারফেস তৈরি করার জন্য অফ এ জব, একটা জবের মধ্যে সিলিন্ড্রিক্যাল সারফেস তৈরি করা বাই রিমুভিং এক্সেস ম্যাটেরিয়াল। এক্সেস ম্যাটেরিয়ালকে রিমুভ করে যে আমরা সিলিন্ড্রিক্যাল সারফেস তৈরি করছি, তার জন্য এই ধরনের টার্নিং ব্যবহার করা হয়ে থাকে। ইন দিস অপারেশন, এই ধরনের অপারেশনে দ্য জব রোটেটস অ্যান্ড দ্য টুল ইজ ফিড। জবটা রোটেট করে অ্যান্ড টুল ইজ ফিড লংজিচুডালি। টুলটা কি যাবে, একবারে টেল স্টক থেকে হেড স্টকের দিকে যেতে থাকবে। এটাকে বলছে লংজিচুডাল ফিড। লংজিচুডালি বাই গিভিং দ্য ডিজায়ার্ড ডেপথ অফ কাট।
একটা নির্দিষ্ট ডেপথ অফ কাট দিয়ে আমরা এই স্ট্রেট টার্নিংটা করতে পারি। ঠিক আছে, এই ছবিতে যেরকম দেখতে পাচ্ছি ঠিক এরকম ধরনের। এরপর আসছি রাফ টার্নিং বা রাফিং। এই যে টার্নিং করা হচ্ছে, যখন আমরা বেশি মোটা মোটা কাঠ দিয়ে কাজ করছি তখন সেটাকে বলছে রাফিং। এরকম ধরনের মোটা কাঠ দিয়ে যখন কাজ করছি এটাকে বলছে রাফিং অপারেশন বা রাফ টার্নিং। আরেকটা হচ্ছে ফিনিশ টার্নিং বা ফিনিশিং। সেটা হচ্ছে কোনটা না, এইটা হচ্ছে ফিনিশ টার্নিং, অর্থাৎ সেখানে কাঠ অল্প কাঠ দেওয়া থাকবে এবং ফিটটাও কম দেওয়া থাকবে, আরপিএমটা বেশি থাকবে, এইটা যাতে করে জবটা ফিনিশ হয়, স্মুথ সারফেসটা ভালো আসে, জবের সারফেস ভালো আসে, এইটার জন্য এটাকে বলা হচ্ছে ফিনিশিং। এবং এইভাবে ডেপথ অফ কাট দিয়ে তার ডায়াগ্রাম হচ্ছে এইটা স্ট্রেট টার্নিংয়ের। এরপরে আসছি শোল্ডার টার্নিং। অর্থাৎ শোল্ডার টার্নিং বলতে স্টেপ টার্নিং যেটাকে বলছে, অর্থাৎ পুরোটা টার্নিং একরকম ডায়ামিটার না হয়ে মাঝখানে একটা দু রকমের ডায়ামিটার হয়ে যাবে, দু রকম বা তিন রকম, দুই বা ততোধিক ডায়ামিটার আমরা তৈরি করবো যখন, সেটাকে আমরা বলছি শোল্ডার টার্নিং। দ্য জব ইজ টার্ন উইথ ডিফারেন্ট ডায়ামিটার। জবটাকে যখন আমরা বিভিন্ন ডায়ামিটারে টার্নিং করব, দ্য স্টেপ ফ্রম ওয়ান ডায়ামিটার টু আদার, একটা ডায়ামিটার থেকে আরেকটা ডায়ামিটার যে স্টেপ তৈরি হচ্ছে, সো ফর্ম সারফেস ইজ নোন অ্যাজ শোল্ডার টার্নিং। এই যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ বা একটা ডায়ামিটার থেকে আরেকটা ডায়ামিটারের যে স্টেপটা তৈরি হয়েছে ওইটাকে বলা হচ্ছে শোল্ডার টার্নিং। সেটা কীরকম না, এরকম ধরনের যে শোল্ডার একটা মাঝখানে একটা স্টেপ ছেড়ে চলে গেল, তো এইটাকে বলছে শোল্ডার টার্নিং। এখানে শোল্ডার টার্নিং হচ্ছে মাঝখানে পুরোটা একই রকম ডায়ামিটার হচ্ছে না, মাঝখানে একটা আরেকটা ডায়ামিটার তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলছে শোল্ডার টার্নিং। দেয়ার আর সেভারেল টাইপস অফ শোল্ডার টার্নিং। এই শোল্ডার টার্নিং অনেক ধরনের হয়ে থাকে, সেটা কি স্কোয়ার হতে পারে, বিভেল্ড হতে পারে, কিংবা রেডিয়াস টার্নিং হতে পারে, রেডিয়াস শোল্ডার হতে পারে। সেটা দেখে নিচ্ছি কীরকম ধরনের। প্রথমে আমরা যে ছবিটা দেখলাম এটাতে কি দেখেছি, এটাতে দেখেছি স্ট্রেট বা স্কোয়ার শোল্ডার। এখানে দ্বিতীয় নম্বর ছবিটা দেখছি রেডিয়াস, এবং 3 নম্বর ছবিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে বিভেল্ড। এই যে স্কোয়ার, বিভেল্ড অ্যান্ড রেডিয়াস, এরকমভাবে কিন্তু আমরা শোল্ডারগুলো করতে পারি, শোল্ডার অপারেশনগুলো করা যায় লেদ মেশিনে। এরপরে আসি চ্যাম্পারিং, অর্থাৎ শার্প এজগুলো মেরে দেওয়ার জন্য, শার্প এজগুলো যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে বা কিছু সুবিধার জন্য আমরা এই ধরনের অপারেশন করে থাকি। দেখে নেব অপারেশনটা কীরকম ধরনের। ইট ইজ দ্য অপারেশন অফ বিভেলিং দ্য এন্ড, অর্থাৎ যে সারফেসটা হয়েছে, দুটো সারফেস, একটা পারপেন্ডিকুলার এবং একটা স্ট্রেট যে রয়েছে, সেটা মাঝখানে যে একটা সেই সারফেসটাকে মেরে দেওয়ার জন্য অপারেশন অফ বিভেলিং দ্য এন্ডটাকে বিভেল করে দেওয়া, টেপার করে দেওয়া অফ এ জব টু রিমুভ বার্স। কেন করা হয় না, রিমুভ বার, এই যে ধারে যে চরগুলো থাকে সেই চরগুলোকে যাতে না থাকে তার জন্য। টু লুক বেটার, যাতে জবটা একটু ভালো দেখায়। টু মেক প্যাসেজ দ্য নাট ইনটু দ্য বোল্ট, অর্থাৎ নাট বোল্টের মধ্যে যাতে ইজিলি ফিট হতে পারে, একটা প্যাসেজ নিতে পারে, সেই জন্য কিন্তু এই চ্যাম্পারটা দেওয়া হয়। অর্থাৎ ফিটিং জবের ক্ষেত্রে যাতে ইজি পেনিট্রেশনটা চলে আসে, জবের মধ্যে ফিটিংটা যাতে ইজিলি করা যায়, সেই জন্য কিন্তু এই ধরনের চ্যাম্পার দেওয়া হয়। এছাড়াও দেওয়া হতে পারে জবটা যদি হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়ে গেলে কিন্তু জবের ওই সারফেসটা কিন্তু থেতলে যাবে, অর্থাৎ ডায়ামিটারটা ফুলে উঠবে, জবটা ড্যামেজ হতে পারে, তখন আবার রিম্যাশিনিং করার প্রশ্ন এসে যায়, অর্থাৎ সেই জন্য কিন্তু দেওয়া হয়। আবার যদি পড়ে যায়, পায়ের উপরে যদি পড়ে যায়, তাহলে সারফেসটা থাকার জন্য কেটে যেতে পারে, সেই সারফেসটা এই সমস্ত কারণে এই সারফেসগুলোকে বিভেলেজ করে দেওয়া হয়। দিস অপারেশন ইজ জেনারেলি ডান আফটার থ্রেড কাটিং। এইটা কখন করা হয়, থ্রেড কাটিংয়ের সময় সামনের দিকে দেওয়া হয়, নার্লিংয়ের সময় দেওয়া হয়, বা রাফ টার্নিংয়ের সময়ও হচ্ছে গিয়ে এই ধরনের চ্যাম্পার দিয়ে দেওয়া হয়। অপারেশন অন এন্ড অফ বোল্ট, নাট, বুশ এটসেট্রা। এই ধরনের যা যা জব আমরা টার্নিংয়ের ক্ষেত্রে যা যা জব বানাবো, সেটা যে শোল্ডারগুলো যদি ডায়ামিটার ভ্যারিয়েশন যদি কমও হতে থাকে, কিন্তু বা জব যদি ছোটও হয়, আমরা কিন্তু একটু হলেও চ্যাম্পার দিয়ে দেবো, তাতে সুবিধা হবে গিয়ে ইজি ফিটিংস হবে, বা এই যে সুবিধাগুলো যেগুলো বললাম এগুলো জন্য আমরা চ্যাম্পারিংটা অবশ্যই দেব। এইরকমভাবে আমরা চ্যাম্পারিং দিয়ে থাকি, অর্থাৎ এখানে এই সারফেসটা চ্যাম্পারিং করে ফিনিশ করে দেওয়া হয়েছে। ফেসিং, এরপরে আসছি আমরা ফেসিং। ইট ইজ দ্য অপারেশন অফ মেকিং দ্য এন্ড অফ জবের এন্ডে, অর্থাৎ ফেসে যে অপারেশন করা হয় সেটাকে বলছে ফেসিং। এন্ড অফ এ জব টু প্রডিউসিং ফ্ল্যাট সারফেস, অর্থাৎ জবের এন্ডে সারফেসটাকে যদি ফ্ল্যাট করতে হয়, সেই যে অপারেশনটা সেটাকে বলছে ফেসিং। স্কোয়ার উইথ দ্য অ্যাক্সিস, এবং সেটা স্কোয়ার করা হয় কার সঙ্গে, উইথ দ্য অ্যাক্সিস অফ অপারেশন অর টু মেক ডিজায়ার লেংথ অফ দ্য জব। যে জবের যে অ্যাক্সিস আছে তার সঙ্গে যাতে এই ফেসটা যাতে স্কোয়ার করা যায়, সেই জন্য ফেসিং করা হয়। আর কি করা হয়, টু ডিজায়ার লেংথ অফ দ্য জব, জবের লেংথটা যদি ঠিক করতে হয়, যে 50 মিলিমিটারের জব আছে আমার 55 মিলিমিটার, তাহলে 5 মিলিমিটার আমি ফেসিং
উড়িয়ে দিতে হবে, না হলে কি আমার লেংথটা হবে না। এই লেংথটাকে ফিক্স করার জন্য কিন্তু আমাকে ফেসিং করতে হয়। ইন দিস অপারেশন জব রোটেটস, এই অপারেশনকে জবটা রোটেট করতে থাকে অ্যান্ড টুল অ্যাডভান্সেস, এবং টুলটা এগোতে থাকে ইন পারপেন্ডিকুলার ডাইরেকশন, অর্থাৎ লেদ অ্যাক্সিস টু দ্য লেদ অ্যাক্সিস অফ দ্য জব রোটেশন। জব যে ঘুরছে, লেদের যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার মুভ করে টুলটা পারপেন্ডিকুলার মুভ করতে থাকে। এইরকমভাবে এই অ্যারোটা বলে দিচ্ছে জব টুলের মুভমেন্টটা কীরকম ধরনের হবে। এইটা হচ্ছে গিয়ে ফেসিং অপারেশন, অর্থাৎ সামনের যে অংশটা সেই অংশটাকে লেংথ মেনটেন করে রিমুভ করে দেওয়াটাই হচ্ছে ফেসিং। এটা হচ্ছে ফেসিং। এই সামনের দিকের অংশটা এখানে যে রয়েছে, সামনের দিকের অংশটা কেটে এটার যে থিকনেস আছে সেই থিকনেসটা মেনটেন করা হচ্ছে এই ফেসিংয়ের মাধ্যমে। এরপর আসছি নার্লিং। নার্লিংটা কি না, নার্লিং ইজ দ্য প্রসেস অফ এমবোসিং। এটা একটা পদ্ধতি। এমবোসিং মানে ছাপ নেওয়া, অর্থাৎ প্রডিউসিং এ রাফ অ্যান্ড সারফেস, অর্থাৎ অনেক স্মুথ সারফেস। একটা স্মুথ সারফেসের উপরে যখন সারফেসটাকে রাফ করতে হচ্ছে অফ এ সিলিন্ড্রিক্যাল জবে টু প্রোভাইড ইফেক্টিভ গ্রিপিং। কেন করছি আমরা এই রাফ সারফেস, ফিনিশ সারফেসের উপরে আমরা রাফ করছি, কেন করছি না, যাতে করে আমার গ্রিপিংটা ভালো হয়, জবটাকে ধরতে সুবিধে হয়। সারফেস অন মাইক্রোমিটার থিম্বল, এবং এটা কোথায় দেওয়া হয়, মাইক্রোমিটার থিম্বলে দেওয়া থাকে, র্যাচেটে দেওয়া থাকে, প্লাগ গেজ হ্যান্ডেলে দেওয়া থাকে, এটসেট্রা, টু রোটেট বাই হ্যান্ড, অর্থাৎ হাতে করে ঘোরানোর জন্য বা হাতে করে ধরার জন্য কি করা যায়, একটা ফিনিশ সারফেসের উপরে আমরা একটা রাফ সারফেস তৈরি করছি। এই যে রাফ সারফেস তৈরি করছি, এই রাফ সারফেসটাকে আমরা বলছি নার্লিং। এই পদ্ধতিটাকে আমরা নার্লিং বলছি। এই ধরনের নার্লিং এইভাবে করা হয়ে থাকে। নার্লিং টুল, এই যে টুলটা ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হচ্ছে নার্লিং টুল। এতে কি হচ্ছে, একটা রোলার থাকতে পারে, দুটো রোলার থাকতে পারে, তিনটে সেট, দুটো সেট বা তিনটে সেটের রোলার থাকতে পারে, এরকম ধরনের যেগুলো নার্লিং টুলটা হয়ে থাকে। আর হেল্ড রিজিডলি অন টুল পোস্ট। এই যে নার্লিং টুলটা টুল পোস্টে হোল্ড করা হয়, প্রেস এগেনস্ট দ্য রোটেটিং 1/3 স্পিড অফ টার্নিং, এবং এটা টুল পোস্টে হোল্ড করে নেওয়ার পরে তারপরে জবের উপরে প্রেসার দেওয়া হয়। প্রেসার দিলে কি হয়, এবং সেই যে প্রেসারটা দেওয়া হচ্ছে তখন জবটা যে রোটেট করবে সেটা কত না 1/3 অফ টার্নিং, অর্থাৎ যা টার্নিংয়ে যা স্পিড ছিল তার 1/3 স্পিডে কিন্তু আমি জবটাকে রোটেট করাবো। আরপিএমটা সেইভাবে সেট করব। সারফেস অফ এ জব লেভেলিং এক্সাক্ট ফ্লেক্সিমেলি, কেন না হচ্ছে গিয়ে আমার যে নার্লিং টুল যেটা রয়েছে তাতে যে রোলারগুলোতে যে ছাপ রয়েছে সেই ছাপটা যাতে জবের উপরে ঠিক একই রকমভাবে আসে, সেই জন্য আমরা প্রেসারটা দেবো। লেভেলিং এক্সাক্ট ফ্লেক্সিমেলি অফ দ্য টুল অন দ্য সারফেস অফ দ্য জবের সারফেসে নার্লিং টুলের যে রোলারে যেরকম ধরনের ছাপ আছে সেই ছাপটা যাতে জবের মধ্যে চলে আসে, ঠিক সেরকম, সেই জন্য আমরা এই ধরনের কাজটা করে থাকবো, এই ধরনের অপারেশন করব। এই যে এইটাকে বলছে আমাকে নার্লিং অপারেশন। এই যে এটা নার্লিং টুল, আর এইভাবে জবের মধ্যে এরকম ধরনের ছাপগুলো পড়তে থাকবে। মাইক্রোমিটারের থিম্বেল আমরা সচরাচর দেখেছি, মাইক্রোমিটারের থিম্বেলটা আমরা দেখেছি এরকম ধরনের কিন্তু ডিজাইন করা রয়েছে। তো এই যে ডিজাইনগুলো হচ্ছে এরকম ধরনের বিভিন্ন রকম ধরনের রোলার ইউজ করা হয় বিভিন্ন রকম ডিজাইনের জন্য। এবং এই যে রোলারগুলো রয়েছে, এই নার্লিং টুলে যে রোলারগুলো রয়েছে, রোলারগুলো কিন্তু জোড়ায় জোড়ায় জবের উপরে প্রেসার দেবে। তার ফলে এখানে এটা ঘুরিয়ে আমার যেরকম ধরনের এইগুলোর মধ্যে যেটা দরকার সেইটা কিন্তু আমি সেই ধরনের রোলারগুলো এইভাবে ঘুরিয়ে আমি সেট করে নিতে পারি। এরপরে আসছি ফাইলিং, অর্থাৎ জবের টুল মার্ক বা এই সমস্ত যেগুলো আছে আরও ভালো করে ফিনিশ আনার জন্য আমরা ফাইলিং করে থাকি। ফাইলিং ইজ দ্য ফিনিশিং অপারেশন। ফাইলিংটা কি একটা ফিনিশিং অপারেশন পারফর্ম আফটার টার্নিংয়ের পরে যে অপারেশনটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ফাইলিং। কেন করা হয়, দিস ইজ ডান ইন এ লেথ টু রিমুভ বার্স, অর্থাৎ ওই যে চর আছে, সাইডে যে চরগুলো আছে, শার্প কর্নার যে ধারালো কোণগুলো রয়েছে সেইগুলো অ্যান্ড ফিড মার্ক, অর্থাৎ টুল যখন জবকে কাটে তার উপরে কিন্তু একটা ছাপ রেখে যায় যে টুলটা কীরকমভাবে কেটে গেছে। অর্থাৎ যদি রাফ হয় তাহলে এর কোর্স হবে, আর যদি ফাইন হয় তাহলে কিন্তু খুব ঘন ঘন এই দাগগুলো হবে। এই যে টুল মার্ক, যেগুলো টুল মার্কগুলো তুলে ফেলার জন্য, অ্যান্ড অলসো টু ব্রিং ইট টু সাইজ বাই রিমুভিং ভেরি স্মল অ্যামাউন্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ ওগুলো তো রয়েছেই, তারপরে জবটাকে সঠিক মাপে আনার জন্য কিন্তু আমাকে ফাইল করতে হয়, এবং সেই ফাইলটা গিয়ে খুব অল্প পরিমাণ মেটাল রিমুভ করে ফাইলিংয়ের মাধ্যমে। The operation consists of passing a flat single cut file, যে ফাইলটা ব্যবহার করা হয় সেই ফাইলটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, সিঙ্গেল কাট ফাইল ব্যবহার করা হয় ওভার দ্য ওয়ার্ক পিস। জবের উপরে এই ধরনের ফাইলকে
বারে বারে মুভ করানো হয়, হুইচ রিভলভস অ্যাট হাই স্পিড টোয়াইস অফ টার্নিং। অর্থাৎ যখন আমি ফাইলিং করব তখন জবের আরপিএম কিন্তু ডবল থাকবে, অর্থাৎ টার্নিংয়ের সময় যা আরপিএম ছিল সে তার ডবল আরপিএম কিন্তু এখানে দেওয়া হবে যখন আমরা ফাইলিং করব। এবং তারপর কি করে জবের উপরে আমরা আস্তে আস্তে করে ফাইলটাকে মুভ করাবো, সেটা স্ট্রেট কাট হতে পারে বা ক্রস কাট হতে পারে, যেরকম ধরনের হোক আমি করে অল্প মেটাল রিমুভ করে আমি জবটাকে ফিনিশ করতে পারি, জবের সারফেসটাকে আরও বেটার করার জন্য। ঠিক এরকমভাবে ফাইল ধরে ফাইলিং করা হয়। এই যে ফাইলিং করা হচ্ছে, এই ফাইলিংয়ে কিন্তু ওভার ফাইলিং ইন এ লেথ, যদি আমি বেশি পরিমাণে যদি ফাইল করি, যা আমি ফাইলিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালটা রেখেছিলাম তার থেকে বেশি ম্যাটেরিয়াল রাখলাম, তো তাতে কি হবে, ড্যামেজ দ্য ট্রুনেস অফ দ্য ওয়ার্ক পিস। জব যেটা বানাচ্ছি তার যে ট্রুনেসটা ঠিক থাকবে না, জবের মধ্যে ওভালিটি চলে আসবে, অর্থাৎ জবের একদিকে বেশি ক্ষইবে একদিকে কম ক্ষইবে। অতএব আমাকে খুব অল্প পরিমাণ মেটাল রিমুভ করে অল্প কিছুক্ষণ ফাইলিং করে আমাকে কিন্তু জবটা ফিনিশ করতে হবে। অর্থাৎ ফাইলিংয়ের জন্য যে মেটালটা রাখবো সেটা খুব অল্প পরিমাণ মেটাল রাখবো এবং সেটাকে আমাকে ফাইল করেই রিমুভ করতে হবে। এরপরে আসছি স্ক্রলিং। এরপরে যে অপারেশনটা স্ক্রলিং, ইট ইজ দ্য অপারেশন অফ প্রডিউসিং রেক্টেঙ্গুলার স্পাইরাল গ্রুপ ইন দ্য ফেস অফ দ্য জব। জবের ফেসে যদি স্কোয়ার গ্রুপ করতে হয়, স্কোয়ার গ্রুপ অর্থাৎ সেটা হচ্ছে স্পাইরাল হবে, অর্থাৎ একটা জায়গা থেকে শুরু হবে, এবার বাড়তে গ্রুপটা বাড়তে একবার এন্ড পর্যন্ত আসবে, সেইটাকে বলছে স্ক্রলিং। যে স্ক্রলিংটা আমরা কোথায় দেখে থাকি, আমরা হচ্ছে গিয়ে থ্রিজো চাকের যে স্ক্রল প্লেট আছে সেখানে কিন্তু আমরা এই ধরনের স্ক্রলিং অপারেশন দেখতে পাই। দ্য ক্রস স্লাইড মুভস ইন অটোমেটিক ফিট। এখানে কি হয়, ক্রস স্লাইডটা মুভ করবে অটোমেটিক ফিটে, যেমন আমরা থ্রেড কাটি ঠিক সেরকম ধরনের কিন্তু একটা নির্দিষ্ট রেশিও, যেমন স্ক্রলের যেরকম পিচ হবে সেই অনুযায়ী কিন্তু আমরা ফিট সিলেক্ট করব এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ক্রস স্লাইডটা মুভ করবে। সেলফ সেন্টারিং লেদ চাক আর প্রোভাইডেড উইথ স্ক্রল প্লেট। সেলফ সেন্টারিং চাকের মধ্যে এই ধরনের স্ক্রল প্লেট রয়েছে। সেটা কোনটা, এইটা হচ্ছে গিয়ে স্ক্রল প্লেট। এই স্ক্রল প্লেটে এখানে স্কোয়ার গ্রুপ করা রয়েছে, এই স্কোয়ার গ্রুপটাই কিন্তু এই ধরনের অপারেশনকে আমরা বলছি স্ক্রলিং। এরপরে আসছি এক্সেন্ট্রিক টার্নিং। হোয়ের এ জব হ্যাভিং মোর দেন ওয়ান অ্যাক্সিস। একটা জবের আমরা দেখি যে একটা সিলিন্ড্রিক্যাল জবে একটাই অ্যাক্সিস থাকে, কিন্তু এক্সেন্ট্রিক টার্নিংয়ের ক্ষেত্রে কী হয়, অনেকগুলো একের থেকে বেশি 2 বা ততোধিক অ্যাক্সিস থাকে। দেন ওয়ান অ্যাক্সিস অফ রোটেশন, ইচ অ্যাক্সিস মে বি প্যারালাল উইথ ইচ আদার। প্রতিটা অ্যাক্সিস কী হচ্ছে, একটার সঙ্গে আরেকটা প্যারালাল, বাট নেভার কোয়েনসাইডস, কিন্তু কখনোই তারা মিশবে না। টার্নিং অফ ডিফারেন্ট সিলিন্ড্রিক্যাল সারফেস, যখন আমরা বিভিন্ন ধরনের সারফেস তৈরি করি, সিলিন্ড্রিক্যাল সারফেস তৈরি করব, কখনো কিন্তু একটা অ্যাক্সিসের সঙ্গে আরেকটা অ্যাক্সিস মিশে যাবে না। অফ এ জব ইজ নোন অ্যাজ এক্সেন্ট্রিক টার্নিং। সেই ধরনের অপারেশনটাকে আমরা বলছি এক্সেন্ট্রিক টার্নিং। সেটা কীরকম, এখানে দেখছি 3খানা সেন্টার রয়েছে, মাঝখানে একটা সেন্টার রয়েছে, সেটা হচ্ছে দুদিকে যে পার্টটা রয়েছে দুদিকে পার্টটার জন্য মাঝখানের সেন্টার, এবং ওপরের জন্য ওপরে একটা সেন্টার, এবং নিচের জন্য এইখানে এই পোর্শনের জন্য এখানে একটা সেন্টার। এই 3টা সেন্টার, তিনটেই কিন্তু পরস্পরের সঙ্গে প্যারালালভাবে রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সেন্ট্রিক টার্নিং করা হয়েছে, একদিকে চাকে বাঁধা হয়েছে একদিকে সাপোর্ট দেওয়া হয়েছে। এই ধরনের এই যে অপারেশন একে বলে, এখানে 2খানা অ্যাক্সিস রয়েছে। এইভাবে জব আমরা এক্সেন্ট্রিক টার্নিং করতে পারি, এইভাবে হোল্ড করে। এরপরে আসছে পলিশিং, অর্থাৎ ফাইলিংয়ের পরেই আসছে যে অপারেশন, সেটা হচ্ছে গিয়ে পলিশিং। পলিশিং ইজ পারফর্ম আফটার ফাইলিং। ফাইলিংয়ের পরে হচ্ছে গিয়ে আমরা পলিশিং করে থাকি। টু ইমপ্রুভ, কেন করে থাকি, ইমপ্রুভ দ্য সারফেস কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক পিস। সারফেস কোয়ালিটিটাকে আরও বাড়ানোর জন্য, অর্থাৎ ওখানে যে আমি সারফেস পেয়েছিলাম, যে স্মুথ সারফেস পেয়েছিলাম, তার থেকে আরও ভালো সারফেস পাওয়ার জন্য আমরা কি করব, জবটাকে পলিশিং করব। সেটা কিভাবে হয়, তার জন্য কি ব্যবহার করা হয়, পলিশিং উইথ সাকসেসিভলি ফাইনার গ্রেড অফ ইমারি। তার জন্য আমাকে ফাইনার গ্রেড অফ ইমারি ব্যবহার করা হয়, অর্থাৎ ইমারি ক্লথ ব্যবহার করা হয়। আফটার ফাইলিংয়ের পর ইন ভেরি স্মুথ ব্রাইট সারফেস। কেন করা হয় না, খুব স্মুথ এবং ব্রাইট সারফেসটা পাওয়ার জন্য। এই ধরনের আমরা এই ধরনের আমরা ফাইলিংয়ের পরে এরকম ধরনের আমরা পলিশিং করতে পারি। ইমারি ক্লথ এই যেটা ব্যবহার করা হয় সেটা ইমারি ক্লথ, খুব সাবধানে ধরতে হয় যাতে অ্যাক্সিডেন্ট না হয়। দ্য লেথ ইজ রান অ্যাট হাই স্পিড। যেমন ফাইলিংয়ের ক্ষেত্রে স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, এর ক্ষেত্রে পলিশিংয়ের ক্ষেত্রেও কিন্তু আরপিএম বাড়িয়ে দেওয়া হয়। সেটা কত, 1500 to 1800 আরপিএম, অ্যান্ড অয়েল ইজ ইউজড অন দ্য ইমারি ক্লথ। এবং এই ইমারি ক্লথের উপর একটু তেল দিয়ে দেওয়া হয়। তেল দিলে কি হয়, স্মুথনেসটা আরও ভালো পাওয়া যায় এবং সারফেস ফিনিশ যেটা হয় সেটা অনেক গ্লেজি হয়, অনেক ভালো হয়।
এই জন্য হচ্ছে গিয়ে আমরা আরপিএম বাড়িয়ে ইমারি ক্লথের ওপর একটু তেল দিয়ে আমরা কিন্তু এই ধরনের অপারেশান করে থাকি। এরপর এই যে ইমারি ক্লথটা ব্যবহার করা হচ্ছে, এই ইমারি ক্লথটা কখন কোন ইমারি ক্লথটা ব্যবহার করবো সেটা দেখে নিচ্ছি। তো অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাব্রেসিভ ক্লথ, যে অ্যাব্রেসিভ ক্লথের মধ্যে, যে ইমারি ক্লথের মধ্যে কি কোনটা ব্যবহার করা হয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাব্রেসিভ ব্যবহার করা হয়েছে। শুড বি ইউজড ফেরাস মেটাল। ফেরাস মেটাল বলতে অর্থাৎ লোহার যে সমস্ত মেটালগুলো, কাস্ট আয়রন, মাইল স্টিল, এই যে মেটালগুলো, এই মেটালগুলোর জন্য আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করব। অ্যালুমিনিয়াম অক্সাইডের হচ্ছে কি ইমারি ক্লথ ব্যবহার করব। অ্যান্ড সিলিকন কার্বাইড ক্লথ ইজ ইউজড অন নন ফেরাস মেটাল, অর্থাৎ ব্রাশ বা হচ্ছে গিয়ে এই ধরনের অ্যালুমিনিয়াম, এই ধরনের মেটালের উপরে যখন আমরা সারফেস ফিনিশ ঠিক করব, তখন আমরা যে ইমারি ক্লথ ব্যবহার করব, সেই ইমারি ক্লথের মধ্যে যে অ্যাব্রেসিভ ইউজ হবে সেটা হচ্ছে কি সিলিকন কার্বাইড। এরপরে আসছি আমরা গ্রুভিং। এরপরে আসছি গ্রুভিং। গ্রুভিং ইজ অ্যান অপারেশান, গ্রুভিং এই ধরনের একটা অপারেশান ওপেন রেফার্ড অ্যাজ রিসেসিং, যেটাকে অনেক সময় রিসেসিং বলা হয়, আন্ডার কাটিং বলা হয় বা নেকিংও বলা হয় থাকে। এই গ্রুভিংয়েরকে আমরা এই ধরনের অপারেশন নাম দিয়ে বলতে পারি। এই ধর এখানে হচ্ছে গ্রুভিং অপারেশন হচ্ছে। ইট ওপেন ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য থ্রেড, থ্রেডের এন্ডে, থ্রেড যেখানে শেষ হচ্ছে সেইখানে এই ধরনের গ্রুপ দিয়ে দেওয়া হয়। অ্যাট দ্য সাইড অফ শোল্ডার, বা যেখানে শোল্ডার হয়েছে সেখানে তার এন্ডে, ফর অ্যাপিয়ারেন্স, আর কেন, যাতে একটু ভালো দেখায় তার জন্য এরকম ধরনের গ্রুপ একটা আন্ডার কাটের মতন বা একটা রিসেসিংয়ের মতন দিয়ে দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে গিয়ে গ্রুভিং অপারেশান। এই যে এটা ফেসে দেওয়া হয়েছে, এখানে এই ধরনের গ্রুপ করে নেওয়া হয়েছে। গ্রুপস মে বি অফ এনি ডিজায়ার্ড শেপ, এই গ্রুপগুলো বিভিন্ন রকমের শেপের হতে পারে, বাট দে আর জেনারেলি স্কোয়ার, রাউন্ড অ্যান্ড ভি শেপ। সেটা কী ধরনের হয়ে থাকে, স্কোয়ার হতে পারে, স্কোয়ার রাউন্ড কিংবা ভি শেপ হতে পারে। এরকম ধরনের এই স্কোয়ার, 2 নম্বরটা হচ্ছে গিয়ে রাউন্ড এবং 3 নম্বরটা বিভেল, এরকম ধরনের গ্রুপগুলো হয়ে থাকে। এই ধরনের অপারেশন আমরা লেদ মেশিনে করতে পারি। তার জন্য যে টুলগুলো দেখতে পাচ্ছি, এই ধরনের শেপের আমাদের টুল তৈরি করে নিতে হয়। এরপরে আসছি স্পিনিং অপারেশান। আমরা দেখেছি বাড়িতে যে সমস্ত আমরা ইউটেন্সিলসগুলো ব্যবহার করি, সেগুলো যেমন হচ্ছে গিয়ে বড় বড় যে সমস্ত ডেকজি, গামলা, এগুলো কিন্তু ট্র্যাপিনিংয়ের মাধ্যমে, এই স্পিনিংয়ের মাধ্যমে তৈরি হয়ে থাকে। ইন দিস অপারেশান জব অফ থিন শিট, পাতলা শিটের জব ইজ হেল্ড ইন বিটুইন অফ ফর্মার বলতে ছাঁচ, যে ছাঁচে হচ্ছে গিয়ে আমি যে ধরনের জিনিসটা, একটা হচ্ছে গিয়ে আমরা গামলা তৈরি করতে যাচ্ছি বা ডেকজি একটা তৈরি করতে যাচ্ছি, তো ডেকজির যেরকম ধরনের শেপটা আছে সেরকম ধরনের আমরা ছাঁচ তৈরি করে আমরা কিন্তু চাকের মধ্যে বেঁধে ফেলেছি। সেই ছাঁচটা এবং কি না টেল স্টক সেন্টারের মাঝখানে রেখে দিলাম অ্যাট এ হাই স্পিড উইথ দ্য ফর্মারের মধ্যে স্পিডটা কী দেবো, স্পিডটা অনেক বেশি দেবো, দিয়ে কী করলাম, ওইভাবে পাতলা শিটটা রেখে দিলাম ওখানে। দ্য লং রাউন্ড নোজ ফরমার টুল, এবং একটা ফরমার টুল রয়েছে, সেই টুলটা কী করলাম, হোল্ড করলাম রিজিডলি ফিক্সড অন দ্য স্পেশাল টুল পোস্ট, তার জন্য একটা স্পেশাল টাইপের টুল পোস্ট রয়েছে, সেখানে সেটাকে বাঁধা হলো। টুল পোস্ট পেসেস দ্য জব অন দ্য পেরিফেরি অফ দ্য ফরমারের যে পেরিফেরি পরিধি রয়েছে, সেই পরিধির ওপর কী করছে, ওই যে পাতলা শিটটা, ওই শিটটাকে চেপে ধরছে টুলটা পাতলা শিটটাকে ফরমারের উপরে চেপে ধরছে। চেপে ধরার ফলে কী হচ্ছে, ফরমারের যা শেপ আছে সেই শেপটা কিন্তু চলে আসছে ওই শিটের মধ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লেন শিট ছিল, আর এখানে এই যে টুলটা দেখতে পাচ্ছি, এখানে স্পেশাল টাইপ টুল পোস্ট, দূর থেকে যে লিভারের যে এটা বাড়িয়ে নেওয়া হয়েছে যাতে করে বেশি প্রেসার দিতে পারে। এভাবে প্রেসার দিয়ে আস্তে আস্তে করে ওখানে প্রেসার দিয়ে যে ফরমার আছে ফরমারের শেপে নিয়ে আসছে, অর্থাৎ এই যে জবটা পাশে দেখা যাচ্ছে এরকম ধরনের জব তৈরি হবে। দাস দ্য জব ইজ টেকেন এক্সাক্ট শেপ। তো এইভাবে কি হচ্ছে না, জবটা এক্সাক্ট শেপ নিচ্ছে, কার শেপ নিচ্ছে, অফ দ্য ফরমারের যা শেপ আছে সেই শেপটাই নিচ্ছে। দ্য অপারেশান ইজ নোন অ্যাজ স্পিনিং, এই ধরনের অপারেশানকে বলা হচ্ছে স্পিনিং। এবং এই ধরনের যে অপারেশান, এটা হচ্ছে চিপলেস অপারেশান। বাকি যা অপারেশান করেছে সেগুলোতে চিপ তৈরি হচ্ছে, টুকরো হয়ে বেরাচ্ছে, মেটাল রিমুভ হচ্ছে। এখানে কিন্তু কোনো মেটাল রিমুভ হচ্ছে না, শুধু হচ্ছে গিয়ে জবটাকে সাইজিং করা হচ্ছে। এরকম ধরনের এই পাতলা শিটকে মাঝখানে রেখে দেওয়া হয়েছে, এই টুল দিয়ে আস্তে আস্তে প্রেসার দেওয়া হচ্ছে, প্রেসার দিতে এই শেপটা চলে আসছে। এখানে যে কাজ হচ্ছে, এইরকম গামলার মতন একটা তৈরি হচ্ছে, ডেকজির মতো, এইটা হচ্ছে গিয়ে এইভাবে হয়ে থাকে। এরপরে আসছি স্প্রিং ওয়াইন্ডিং, অর্থাৎ স্প্রিং তৈরি করা।
স্প্রিং তৈরি করা, অর্থাৎ যে স্প্রিংগুলো আমরা দেখি বিভিন্ন জায়গাতে গাড়িতে ব্যবহার করা হয়, সেরকম ধরনের স্প্রিং আমরা লেদ মেশিনেও তৈরি করতে পারি। স্প্রিং ওয়াইন্ডিং ইজ দ্য প্রসেস অফ মেকিং এ কয়েল স্প্রিং। যে গোলাকার স্প্রিং হয় সেই স্প্রিংগুলো তৈরি করা বাই পাসিং এ ওয়্যার অ্যারাউন্ড এ ম্যান্ডেল, একটা ম্যান্ডেলের চারদিকে জড়িয়ে দিয়ে, হুইচ ইজ রিভলভ, যেটা ঘুরতে থাকে, অন এ চাক অর বিটুইন সেন্টার, চাকের মাধ্যমে ঘুরতে থাকে কিংবা বিটুইন সেন্টারে বেঁধে যেটা ঘোরানো হয়, যে সিলিন্ড্রিক্যাল জবটা ঘোরানো হয় বা যে ম্যান্ডেলটা ঘোরানো হয়, সেই ম্যান্ডেলের গায়ে তারটাকে জড়িয়ে দিয়ে আমরা একটা স্প্রিং তৈরি করতে পারি। সেটা কীরকম? এরকম পদ্ধতিতে কিন্তু আমরা লেদ মেশিনে স্প্রিং তৈরি করতে পারি। এ স্মল হোল ইজ প্রোভাইডেড অন এ স্টিল বার হুইচ ইজ সাপোর্টেড অন দ্য টুল পোস্ট, একটা স্টিল বার, তার মধ্যে একটা হোল করা রয়েছে যেখান দিয়ে ওই তারটা পাস করতে পারবে। অ্যান্ড দ্য ওয়্যার ইজ অ্যালাউড টু পাস থ্রু ইট, এবং তারটা ওই টুল পোস্টে যে হোল করা রয়েছে ওখান দিয়ে পাস করতে পারবে। এই যে এরকম ধরনের এখানে দেখতে পাচ্ছি যে টুল পোস্টে হোল করা রয়েছে, এখান দিয়ে তারটাকে গিয়ে ওইখানে যে ম্যান্ডেল রয়েছে ম্যান্ডেলের মধ্যে জড়াতে থাকবে। দ্য লেদ ইজ গিয়ার সিমিলার টু দ্য থ্রেড কাটিং, লেদে যে আরপিএমটা দেওয়া হচ্ছে সেই আরপিএমের জন্য উল্টো দিকে যে গিয়ারিং করা হচ্ছে, সেই গিয়ারিংটা থ্রেড কাটিংয়ে যে গিয়ারিং, চেঞ্জ গিয়ারের যে সেটিংটা, সেটা থ্রেড কাটিংয়ের সময় যেরকমভাবে চেঞ্জ গিয়ারের সেটিং করা হয় ঠিক সেরকমভাবে কিন্তু চেঞ্জ গিয়ারের সেটিংটা করা হচ্ছে। যা সেটা কি না, স্প্রিংয়ের পিচ, একটা স্প্রিং থেকে আরেকটা স্প্রিংয়ে, একটা থেকে আরেকটা যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী কিন্তু আমরা পিচ অনুযায়ী আমরা ওইখানে চেঞ্জ গিয়ারটা সেট করে নেব। এই যে এখানে এইভাবে স্প্রিং ওয়াইন্ডিং হয়ে থাকে। এরপরে আসছি ফর্মিং। ফর্মিং বলতে একটা অসম আকৃতি দেওয়া, জবের মধ্যে একটা অসম আকৃতি দেওয়া, সেটা কীরকম ধরনের? ফর্মিং দ্য প্রসেস অফ টার্নিং কনকেভ, কনভেক্স, উত্তল বা অবতল এরকম ধরনের শেপ দেওয়া, কিংবা এনি ইরেগুলার শেপ, যে কোনো একটা অসম আকৃতির শেপ দেওয়ার জন্য যে অপারেশনটা করা হয় সেটার নাম হচ্ছে গিয়ে ফর্মিং। এই ধরনের এখানে কি রয়েছে, এখানে হচ্ছে গিয়ে একটা ট্রেসার রয়েছে, ওই ট্রেসারের মাধ্যমে এখানে একটা বল জেনারেট তৈরি করা হচ্ছে, বল তৈরি করা হচ্ছে। ফর্ম টার্নিং মে বি অ্যাকমপ্লিশড বাই দ্য ফলোয়িং মেথড। এই যে ফর্ম টার্নিং করা হয় এর জন্য কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কি কি না, প্রথমত রয়েছে ইউজিং ফর্ম টুল, অর্থাৎ যেরকম ধরনের অপারেশন করতে চাইছি সেরকম ধরনের একটা টুল বানিয়ে জবের উপরে প্রেসার দিয়ে কিছুটা মেটাল রিমুভ করে দেওয়া। তার ফলে আমরা হচ্ছে গিয়ে যেমন টুলটা বানিয়েছি বা যেরকম আমার রিকোয়ার্ড সেরকম ধরনের টুল অনুযায়ী আমি প্রেসার দিয়ে সেই ধরনের ফরমেশনটা জবের মধ্যে নিয়ে আসছি। এই ধরনের এই যে ফরমেশন আছে, এটা ফর্ম টুল, এই যে ফরমেশনটা এটার উপরে প্রেসার দিলাম, আস্তে আস্তে জব মেটালটা রিমুভ হয়ে এই টুলের যা ফর্ম আছে সেই ফর্মটা জবের মধ্যে চলে এলো। এই ধরনের আমরা তৈরি করতে পারি। নতুবা কম্বিনেশন অফ ক্রস অ্যান্ড লংজিটুডাল ফিট, আমরা ক্রস ফিট এবং লংজিটুডাল ফিট দুটো একসঙ্গে আমরা ম্যানুয়ালি মুভ করাবো, ফিট দেবো, ফিট দিলেও কিন্তু আমরা ওই ধরনের আমরা ফর্মিং অপারেশন করতে পারবো। এইখানে যে একটাই টুল, এতে হচ্ছে একবার হচ্ছে কি লংজিটুডালি মুভমেন্ট দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে ক্রস ফিট দেওয়া হচ্ছে, ক্রস ফিট ম্যানুয়ালি দেওয়া হচ্ছে। তার ফলে আমরা এরকম ধরনের আমরা কিন্তু হ্যান্ডেল বা যে কোনো ধরনের যেরকম ধরনের আমার শেপ চাই সেরকম ধরনের আমরা বানাতে পারি। আর নতুবা কী হচ্ছে, ট্রেসিং অর কপি অফ টেমপ্লেট, অর্থাৎ কপি লেদের মাধ্যমে ওটাকে কপি করে নিতে পারি, অর্থাৎ যেরকম ধরনের আমার দরকার সেরকম ধরনের আমার একটা টেমপ্লেট আমার একদিকে বাঁধা থাকবে এবং ট্রেসার কী করবে, তাকে ট্রেস করবে। এইটা হচ্ছে টেমপ্লেট, একে ট্রেস করবে, এই ট্রেসার রয়েছে। আর এদিকে রয়েছে কাটিং টুল, কাটিং টুল কী করছে, একে এরকম ধরনের করে আস্তে আস্তে করে কেটে ফিনিশ করছে। তো এইভাবে কিন্তু আমরা ফর্মিং অপারেশানগুলো করতে পারি এইসব পদ্ধতি অবলম্বন করে। এরপর আছে ড্রিলিং। এরপরে যে কমন অপারেশান সেটা হচ্ছে গিয়ে ড্রিলিং। ড্রিলিং দ্য অপারেশান অফ প্রডিউসিং সিলিন্ড্রিক্যাল হোল। সিলিন্ড্রিক্যাল হোল যদি জেনারেট করতে হয় ইন এ ওয়ার্ক পিস, একটা জবের মধ্যে, বাই দ্য রোটেটিং কাটিং এজ অফ এ কাটার নোন অ্যাজ ড্রিল, এবং যে টুলটা ব্যবহার করা হয় সেই টুলটাকে বলা হচ্ছে গিয়ে ড্রিল। এই ধরনের অপারেশান এই স্ট্রেট স্যাং ড্রিল বিট, এখানে এইভাবে করে ড্রিলিং অপারেশান হয়ে থাকে। এটা দেখেছি আমরা আগেও দেখলাম, এখন দেওয়া রয়েছে এই অপারেশানটাকে বলা হচ্ছে ড্রিলিং অপারেশান। ড্রিলিং ইন লেথ পারফর্ম বাই কীভাবে হয়ে থাকে না, এক নম্বর হচ্ছে গিয়ে দ্য ওয়ার্ক ইজ রিভলভ ইন এ চাক অর ফেস প্লেট। জবটা কী হয়, চাকে বা ফেস প্লেটে হোল্ড করে নেওয়া হয়। অ্যান্ড দ্য ড্রিল ইজ হেল্ড ইন দ্য টেলস্টক। টেলস্টকের মধ্যে ড্রিলটা থাকবে আর জবটা হচ্ছে গিয়ে চাকের মধ্যে রোটেট করানো হবে। তার ফলে কী হচ্ছে, এখানে জবটা কিন্তু রোটেশন রয়েছে কিন্তু ড্রিলটা হচ্ছে গিয়ে স্টেশনারি। তো এইভাবে করে আমরা ড্রিল করতে পারি। আরেক রকম পদ্ধতি কি না, ড্রিল ইজ হেল্ড অ্যান্ড ড্রিভিন বাই ড্রিল চাক।
ড্রিল চাকের সাহায্যে ড্রিলটাকে হোল্ড করা যায়, কিংবা হচ্ছে গিয়ে কি হয়, অ্যাটাচ টু দ্য হেডস্টক, যেটা কোথায় বাঁধা হয় না হেডস্টক স্পিন্ডিলে হোল্ড করানো হয়। অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ হেল্ড, এবং জবটা বাঁধা হয় কোথায়, এগেনস্ট দ্য প্যাড সাপোর্ট টেল স্টক স্পিন্ডিল। টেল স্টক যে স্পিন্ডিল রয়েছে, টেল স্টকের মধ্যে জবটাকে হোল্ড করা হয়, আর হচ্ছে গিয়ে ড্রিলটাকে হোল্ড করা হয় হচ্ছে গিয়ে লেদের হেডস্টক স্পিন্ডিলে। তো এখানে কি হয়, ড্রিলটা রোটেট করে আর জবটা কিন্তু ফিক্সড থাকে। এইভাবেও কিন্তু লেদ মেশিনে অনেক ক্ষেত্রে এইভাবেও ড্রিলিং করা হয়ে থাকে। এরপর আসছি রিমিং, অর্থাৎ হোলকে ফিনিশ করার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে ড্রিল হোলটাকে ফিনিশ করার জন্য, সেটাকে বলছে রিমিং। রিমিং ইজ দ্য অপারেশন অফ সাইজিং অর ফিনিশিং এ ড্রিল হোল টু এ রিকোয়ার্ড সাইজ বাই মিনস অফ টুল নোন অ্যাজ রিমার। যে টুলের সাহায্যে ড্রিল হোলটাকে সাইজিং করা হচ্ছে বা ফিনিশিং করা হচ্ছে, সেই টুলটাকে বলা হচ্ছে গিয়ে রিমিং। কেন এই রিমিং অপারেশন করা হয়ে থাকে, জব ইজ হেল্ড অন দ্য হেডস্টক স্পিন্ডিল, জবটা হেডস্টক স্পিন্ডিলে বাঁধা হয়, রোটেটস, এবং সেখানে আরপিএম দেওয়া থাকে। অ্যান্ড রিমার টুল ফিটেড অন দ্য টেল স্টক, রিমারটা কোথায় থাকে না টেল স্টক স্পিন্ডিলে থাকে, ইজ ফিট ইনটু দ্য জব অ্যাক্সিয়ালি, জবের যা অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর ওটার মধ্যে টেল স্টক থেকে ফিট দেওয়া হয়। ফিট দিলে কি হয়, যে আগে থেকে যে ড্রিল হোলটা করা রয়েছে, এ কিন্তু ড্রিল হোল জেনারেট করতে পারে না, এ হচ্ছে গিয়ে ওই ড্রিল হোলটাকে ফিনিশ করতে পারে। কারণ কি, যে ড্রিল হওয়ার পরে একটা ওভালিটি আসে, ড্রিল হোলের গায়ে একটা আঁচড় দাগ আসে, স্ক্র্যাচ মার্ক থাকে, এই সমস্ত কারণে ফিনিশিং করার প্রয়োজন হয়ে পড়ে। সেই জন্য যে অপারেশনটা করা হয় সেটাকে বলা হচ্ছে রিমিং অপারেশন। এই ধরনের হচ্ছে গিয়ে রিমিং অপারেশন। ড্রিল হোল আর কোয়াইট স্যাটিসফ্যাক্টরি ফর হোলস ইন হুইচ বোল্টস অ্যান্ড রিবেটস আর প্লেসড। এই যে স্মুথ করে নেওয়া হলো, হোলটা ফিনিশ করে নেওয়া হলো, ফিনিশ করার ফলে আমি কী সুবিধা পেলাম, ড্রিল হোল আর কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, ড্রিল হোলটাকে আরেকটু ভালোভাবে স্যাটিসফাইড হোল পাওয়ার জন্য, ইন হুইচ বোল্টস, যেই হোলের মধ্যে বোল্টস অ্যান্ড রিবেটস আর প্লেস, যার মধ্যে বোল্ট এবং রিবেটগুলোকে ঠিকভাবে প্লেস করানো যায়, সেটাই সুবিধাটা আমরা পেতে পারি। হোয়েন এ হাই ডাইমেনশনাল অ্যাকুরেসি, যখন হাই ডাইমেনশনাল অ্যাকুরেসি প্রয়োজন হয়, খুব ভালো অ্যাকুরেসি দরকার, অ্যান্ড সারফেস ফিনিশ আর রিকোয়ার্ড, এবং ভালো সারফেস ফিনিশ চাই, দ্য হোল ইজ ফার্স্ট ড্রিল, প্রথমে আমাকে হোলটাকে ড্রিল করতে হবে আন্ডার সাইজে ড্রিল করতে হবে, অ্যান্ড দেন হোল ইজ ফিনিশড বাই রিমিং অপারেশন, এবং তারপরে আমাকে রিমিং করে সেই হোলটাকে ফিনিশ করতে হবে। এবং যে আন্ডার সাইজ করতে হবে, সেই আন্ডার সাইজের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী কিন্তু আমাকে আন্ডার সাইজের ড্রিল হোল করে নিতে হবে, সেটা ডায়ামিটার অনুযায়ী ভ্যারি করে। অ্যাপ্রক্স মোটামুটি যে ড্রিলগুলো আমরা করে থাকি 0.3 বা 0.275 এরকম ধরনের ম্যাটেরিয়াল রাখি, রেখে আমরা পরে রিমিং অ্যালাউন্সটা ওইভাবে রেখে আমরা পরে রিমিং করে নিই। এই যে রিমিং আরপিএম হচ্ছে যে দেওয়া হয়, আরপিএমটা কম পরিমাণে, ড্রিলের যে আরপিএম তার হচ্ছে গিয়ে 1/3 আরপিএম দেওয়া হয়। ফিট যেটা দেওয়া হয়, ফিটটা বেশি পরিমাণে দেওয়া হয়, 0.5 থেকে 2 mm পার রেভলিউশন, ফিট কিন্তু বেশি দেওয়া হয়। মাল্টি পয়েন্ট কাটিং টুল, রিমারটা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। আন্ডার সাইজ ড্রিল হোল এই রিমার চালানোর আগে যে ড্রিল হোল করে নেওয়া হয় সেটা আন্ডার সাইজ করা হয়, এবং সেটা অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট 0.3 mm, তবে এটা ডায়ামিটার অনুযায়ী ভ্যারি করে। এরপরে আসছি আমরা বোরিং অপারেশন। বোরিং অপারেশন কি না, বোরিং ইজ দ্য operation of enlarging a existing hole by turning inside with some form of tool known as boring tool। অর্থাৎ যে হোল ড্রিল করে যে আমরা হোল জেনারেট করলাম, তাকে যদি আরও লার্জ সাইজের, আরও বেশি এনলার্জ করতে হয়, বোরিং ইজ দ্য অপারেশন অফ এনলার্জিং এক্সিস্টিং হোল, যে হোলটা রয়েছে তাকে যদি আরও বড় পরিমাণে লার্জ হোল বানাতে হয়, তখন এই ধরনের অপারেশনগুলো আমরা করে থাকি। এবং এই অপারেশনের জন্য যে টুল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বোরিং টুল। দুটো পদ্ধতিতে এই ধরনের বোরিং করা হয়ে থাকে। এক হচ্ছে কি, দ্য ওয়ার্ক ইজ রিভলভ ইন এ চাক অর ফেস প্লেট, এবং হচ্ছে গিয়ে চাকের মধ্যে জবটাকে বাঁধা হয়, অ্যান্ড দ্য টুল হুইচ ইজ ফিটেড টু দ্য টুল পোস্টের মধ্যে টুলটাকে বাঁধা হয় ইনটু দ্য ওয়ার্ক, এবং ওই টুলটাকে ফিট দেওয়া হয় কোথায়, জবের মধ্যে আস্তে আস্তে করে ফিট দেওয়া হয় হোলের মধ্যে, তার ফলে কি হয়, হোলটা আস্তে আস্তে এনলার্জ হতে থাকে। এরপর দ্বিতীয় পদ্ধতি কি আছে না, দ্য ওয়ার্ক ইজ ক্ল্যাম্পড অন দ্য ক্যারেজের ওপরে জবটাকে ক্ল্যাম্প করা হয়, অ্যান্ড এ বোরিং বার হোল্ডিং দ্য টুল ইজ সাপোর্টেড বিটুইন সেন্টার অ্যান্ড মেড টু রিভলভ। কী হচ্ছে না, একটা শ্যাফট রয়েছে, শ্যাফটের মধ্যে বোরিং টুলটাকে রেখে দেওয়া হচ্ছে,
ক্ল্যাম্প করা হয়েছে। এরপর কি করা হয়েছে, জবটা রয়েছে ক্যারেজের ওপরে। তারপরে কি হচ্ছে না, বোরিং টুলটাকে আস্তে আস্তে করে ঠুকে ঠুকে একটু একটু করে বাড়ালে কি হচ্ছে, ডায়ামিটারটা বাড়ছে এবং আমরা জবটাকে লংজিটিউডনালি ফিড দিয়ে আমরা কিন্তু বোরটাকে বাড়াতে পারছি। অর্থাৎ দুটো পদ্ধতিতেই আমরা হচ্ছে গিয়ে বোর কাটতে পারি। প্রথম পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়, আর যখন জবের সাইজ বড় হয় বা সেরকম ধরনের মেশিন, বোরিং মেশিনটা যদি না থাকে, তখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা অপশনাল হিসাবে আমাদের ব্যবহার করতে হয়। এই ধরনের অপারেশনকে বলা হয় বোরিং অপারেশন। এই ধরনের এরপর আছে কাউন্টার বোরিং। অর্থাৎ বোরিংটা হচ্ছে থ্রু হয়ে গেল, কিন্তু এই বোরিং স্টেপ যে বোরিং হলো, বোরিংয়ের মুখে যদি আরেকখানা স্টেপ করতে হয়, তখন সেইটাকেই বলা হচ্ছে গিয়ে কাউন্টার বোরিং। বা যদি আমরা সেটা যদি স্টেট হয় তাহলে কাউন্টার বোরিং, সেটা যদি টেপার হয় তাহলে হচ্ছে কাউন্টার সিঙ্কিং। তো এই কাউন্টার বোরিং কি, কাউন্টার বোরিং দ্য অপারেশন অফ এনলার্জিং এ হোলটাকে এনলার্জ করা হলো থ্রু এ সার্টেন ডিস্টেন্স, একটা নির্দিষ্ট ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড, একবারে শেষ প্রান্ত থেকে, ইনস্টিড এনলার্জিং দ্য হোল, পুরোটা কমপ্লিট না করে ড্রিল সারফেসের পুরোটাকে না করে শুধুমাত্র বোরের মুখটুকু যে একটা স্টেপ করে নেওয়া, সেটাকেই বলা হচ্ছে কাউন্টার বোরিং। এই ধরনের অপারেশনকে কাউন্টার বোরিং বলা হয়ে থাকে। এই যে প্রথমে একটা বোরিং করা হয়েছে, মাঝখান বরাবর বোরিং করা হয়েছে, তারপরে মুখে আরেকখানা স্টেপ তৈরি করে নেওয়া হয়েছে, এই স্টেপটাকে বলা হচ্ছে কাউন্টার বোরিং। এটা এর অপোজিট, সোল্ডারিংয়ের অপোজিট হচ্ছে গিয়ে এই যে ইট ইজ অ্যান ইন্টারনাল সোল্ডারিং অপারেশন। এটাকে ইন্টারনাল সোল্ডারিং অপারেশনও বলা হতে পারে। এরপরে আসছি ট্যাপিং। অর্থাৎ ইন্টারনাল থ্রেড কাটিংয়ের জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে, যেখানে আমরা টুলের সাহায্যে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সাথে থ্রেড কাটতে পারবো না বা যেখানে অসুবিধা রয়েছে, সেখানে আমরা এই ধরনের ট্যাপিংও আমরা করে নিতে পারি। ট্যাপিং ইজ দ্য অপারেশন অফ ফর্মিং। ট্যাপিং হচ্ছে কি এক ধরনের অপারেশন, কিসের জন্য না, ফর্মিং ইন্টারনাল থ্রেড তৈরি করার জন্য, উইথিন এ হোলের মধ্যে, বাই মিনস অফ টুল, যে টুলটা ব্যবহার করা হয় নোন অ্যাজ ট্যাপ, সেটাকেই বলা হয় ট্যাপ। দ্য জব ইজ হেল্ড অন চাক, জবটা চাকের মধ্যে বাঁধা হয়, অন দ্য হেডস্টক স্পিন্ডেলের চাকে বাঁধা হয়, অ্যাট স্লোয়ার স্পিড, খুব স্লো স্পিডে, অর্থাৎ টার্নিংয়ে যা স্পিড থাকে তার 1/4 স্পিড, 1/4 অফ স্পিড, অ্যান্ড দ্য টুল ফিটেড অন টেলস্টক স্পিন্ডেল, টুলটাকে টেলস্টক স্পিন্ডেলে ফিট করা হয়, ইন্টু দ্য ওয়ার্ক অ্যাক্সিয়ালে, এবং ফিট দেওয়া হয় যে জবের যে অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর টুলটাকে ফিট দেওয়া হয়, দিয়ে এইভাবে ট্যাপ করা হতো। এবং এটা খুব সাবধানে করতে হয়, অ্যাক্সিডেন্ট বা টুল ব্রেকেজের সম্ভাবনাও অনেক বেশি থাকে, অতএব এটা খুব সাবধানে অপারেশনটা করতে হয়। এরপর আসছি আন্ডার কাটিং। অ্যান আন্ডার কাট ইজ এ শর্ট অফ গ্রুপ, এটা একটা ছোট গ্রুপ, মানে যে আমরা গ্রুপ অপারেশন পড়ে এসেছি, সেই গ্রুপ অপারেশন এটাও একটা ধরনের গ্রুপ অপারেশন, কিন্তু এর হচ্ছে গিয়ে গ্রুপটা ছোট, হুইচ ক্যান বি প্রোভাইডেড অন এক্সটার্নাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল, যেটা এক্সটার্নাল সারফেসের ওপরেও দেওয়া হয়ে থাকে বা ইন্টারনাল সারফেসের ওপরেও দেওয়া হয়ে থাকে। এই ধরনের ইট ইজ প্রোভাইডেড অ্যাট দ্য জাংশন অফ দুটো সারফেস, একটা স্টেপের পর আরেকটা স্টেপ হয়েছে, এই দুটো স্টেপের মধ্যে যেখানে জয়েন্ট, সেই দুটো স্টেপ যেখানে শুরু হয়েছে সেখান থেকে হচ্ছে কি সেখানে যে এই ধরনের আন্ডারকাট দেওয়া হয়ে থাকে। ডিফারেন্ট ডায়ামিটার ইজ টু প্রোভাইড মার্জিন, একটা ছাড় দেওয়ার জন্য, অর ক্লিয়ারেন্সের জন্য, ফর স্লাইড ওভার ট্রাভেল, যাতে করে একটু বেশি ট্রাভেল করতে পারে ফিটিংসের সময়, অফ দ্য টুলটাকে কী করা হয়, একটু ওভার ট্রাভেল করে দেওয়া হয়, ওই সোজা একটু ওভার ট্রাভেল করা হয় যাতে করে ওই গ্রুপটা তৈরি হয়ে যায় বা আন্ডারকাটটা তৈরি হয়ে যায়। বিফোর ইট ইজ উইথড্রন, এটা তুলে নেওয়ার আগে, আফটার মেশিনিং দ্য স্মলার ডায়ামিটারটা কমপ্লিট হওয়ার পরে, জংশনে মানে লার্জ ডায়ামিটার এবং স্মল ডায়ামিটার যেখানে কমপ্লিট হয়ে গেল, সেখানে থেকে টুল তুলে নেওয়ার আগে কি করতে হবে, আমাকে একটু ওভার ট্রাভেল করে নিতে হবে। তার ফলে কী হবে, একটা মার্জিন বা একটা ক্লিয়ারেন্স আমি পেয়ে যাব দুটো সারফেসের মধ্যে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এরকমভাবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রুভিং, undercutting. This is not provided. Tool may strike against the larger diameter at the end of its travel. It is not provided. Tool may strike against the larger diameter. এই লার্জার ডায়ামিটারে যাতে ধাক্কা না খায়, অফ ইটস এর ট্রাভেলের সময়, যেমন থ্রেড কাটিংয়ের সময় আমরা একটা আন্ডারকাট দিয়ে দিই যাতে করে টুলটা গিয়ে ওখানে না ধাক্কা খায়, তার আগে আমি জানতে পারি। এ পার্টিং টুল ক্যান বি ইউজড, এক ধরনের পার্টিং টুল ব্যবহার করা হয়। অ্যান্ড আন্ডারকাট
প্রোভাইড এ আন্ডারকাট, এই ধরনের আন্ডারকাট দেওয়ার জন্য এক্সটার্নাল সারফেসে আন্ডারকাট দেওয়ার জন্য পার্টিং টুল ব্যবহার করা হয়। অ্যান্ড স্কোয়ার নোজ বোরিং টুল ব্যবহার করে কখনো না ইন্টারনাল সারফেসে যখন হচ্ছে গিয়ে আন্ডারকাট দেওয়া হয়। এবং এই আন্ডারকাট যেটা দেওয়া হয় সেটা এই রকম ধরনের হতে পারে। এই 3 ধরনের ছবি দেওয়া রয়েছে, 3 ধরনের বোরে যদি দেওয়া হয়, একবার এন্ডে এইভাবে দেওয়া হয়েছে, এখানে বোরে এইভাবে দেওয়া হয়েছে, এখানে এক্সটার্নাল এইভাবে দেওয়া হয়েছে, আবার এরকমভাবে অর্থাৎ লংজিচুডানালি এখানে ক্রস সাইডের টুলকে চেপে দেওয়া হয়েছে, দিয়ে একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, আন্ডারকাট দিয়ে দেওয়া হয়েছে, এখানে লংজিচুডানালি টুলকে একটু প্রেসার দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে একটা ক্লিয়ারেন্স তৈরি করা হয়েছে। এগুলো কখন লাগে না যখন জব ফিটিং হয়, তাহলে এই ফেস থেকে যখন এই বড় ডায়ামিটারের ফেসে যখন সাপোর্ট নেবে, এখানে কোনার দিয়ে একটা রেডিয়াস ফরমেশন থেকেই থাকে, সেই রেডিয়াস ফরমেশনে যাতে জবটা আটকে না যায়, স্লাইডিং আটকে না যায়, তখন হচ্ছে গিয়ে এইখানে এরকম ধরনের আন্ডারকাট দিয়ে দিলে এটা পুরোটা স্লাইডিং করে দুটো ফেসের মধ্যে সাপোর্ট নিতে পারে। এরপরে আসছি পার্টিংটা কি না, দ্য প্রসেস ইনভলভ rotating the workpiece on a chuck or faceplate at half of the speed that of turning and feeding by a narrow parting of tool perpendicular to the lathe axis by rotating the cross slide screw by hand। cross slide screw के মুভ করিয়ে একটা পার্টিং টুল ব্যবহার করে অর্থাৎ জবকে ছোট ছোট খণ্ডে খণ্ডে ভাগ করার যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে পার্টিং অফ। দ্য প্রসেস ইনভলভ রোটেটিং দ্য ওয়ার্ক পিস। একটা জবে যে আরপিএম দেওয়া রয়েছে অন চাক আর ফেস প্লেটে যে দেওয়া রয়েছে অ্যাট হাফ স্পিড, অর্থাৎ এমনি টার্নিংয়ের সময় যা স্পিড থাকে তার থেকে অর্ধেক স্পিডে, এবং একটা যে টুল ব্যবহার করা হয় সেটা পার্টিং টুল, সেই টুলটাকে বলে পার্টিং টুল, এবং সেটা পারপেন্ডিকুলার মুভ করিয়ে যে জবটাকে দুখণ্ড করে নেওয়া সেটাকেই বলা হচ্ছে গিয়ে পার্টিং অফ। এই ধরনের হচ্ছে গিয়ে পার্টিং অফ। প্রথমে ছবিটা দেখেছি টুকরো টুকরো করে এই যে দুটো বের করা হয়েছে এখানে, তো এরকম ধরনের পার্টিং অফ এটাকে বলা হয় থাকে। এই যে টুলটা ব্যবহার করে এটা পার্টিং টুল, অপারেশন করার পরে এই যে ফিনিশ জবটা বেরিয়ে এসছে, এবং সেই যে ফিনিশ জব করা হচ্ছে তখন পার্টিং টুলটাকে শেষ মুহূর্তে এইরকমভাবে করে নেওয়া হয় যাতে করে ফিনিশ জবটা একবারে কমপ্লিট হয়ে যায় আর দ্বিতীয়বার যাতে ফেসিং করতে না হয়। বিফোর দ্য অপারেশন ইজ স্টার্টেড, এই ধরনের অপারেশন স্টার্ট করার আগে দ্য ক্যারেজ ইজ লকড, ক্যারেজটাকে লক করে নেওয়া হয় ইন পজিশন জায়গা মতন, অন দ্য লেদ বেডে ওটাকে লক করে নেওয়া হলো, ক্যারেজটা লক করে নেওয়া হলো, অ্যান্ড দ্য কাটিং টুল ইজ হেল্ড, এবং কাটিং টুলটা রিজিডলি অন দ্য টুল পোস্টে শক্তপোক্ত করে বেঁধে নিল উইথ দ্য কম্পাউন্ড স্লাইডের যে রয়েছে, কম্পাউন্ড স্লাইড সেট প্যারালাল টু দ্য লেদ অ্যাক্সিস, এবং কম্পাউন্ড স্লাইডটাকে লেদ অ্যাক্সিসের সঙ্গে প্যারালালভাবে সেট করে নেওয়া হলো। তারপর কি হবে না, তারপর হচ্ছে গিয়ে আমি ক্রস স্লাইডে করে আমি পারপেন্ডিকুলার মুভমেন্ট দেবো, আর হচ্ছে গিয়ে যে রয়েছে কম্পাউন্ড স্লাইড রয়েছে, কম্পাউন্ড সাইডের টুলটাকে বোথ সাইড লেফট সাইড রাইট সাইড দুদিকে আস্তে আস্তে করে মুভ করাবো। এইভাবে আস্তে আস্তে মেটাল কাটতে সেন্টার পজিশনে গিয়ে দুটো খণ্ডে পরিণত হয়ে যাবে। দ্য টুল শুড বি ফেড ভেরি স্লোলি টু প্রিভেন্ট চ্যাটার, যাতে চ্যাটার না আসে, চ্যাটারিং যাতে না হয় সেই জন্য আস্তে আস্তে করে ফিড দিতে হবে, এবং অল্প অল্প করে ম্যাটেরিয়াল কাটতে থাকবে, এবং শেষ মুহূর্তে পার্টিং অফটা কমপ্লিট হবে। এরপরে যেটা আসছে বাই অ্যাটাচমেন্ট, মিলিং অ্যাটাচমেন্টের সাহায্যে কী অপারেশন হয় দেখে নিচ্ছি। ফর কাটিং কিওয়ে অর গ্রুপ যদি হয় তাহলে এরকমভাবে জব বাঁধা হয়ে থাকে, আর ওয়ার্ক ইজ সাপোর্টেড অন দ্য ক্রস স্লাইড বাই স্পেশাল অ্যাটাচমেন্ট। এই যে অ্যাটাচমেন্টটা এটাকে বলা হচ্ছে মিলিং অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টে জবটিকে এইভাবে হোল্ড করা হয়েছে। ফেড এগেইনস্ট দ্য রোটেটিং মিলিং কাটার হেল্ড বাই চাক, কাটার কোথায় বাঁধা হয়েছে, কাটার বাঁধা হয়েছে চাকে, এবং ফিড দেওয়া হচ্ছে কোথায়, চাকের দিকে ফিড দেওয়া হচ্ছে। দ্য ডেপথ অফ কাট ইজ গিভেন বাই ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, যে অ্যাটাচমেন্ট রয়েছে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ওয়ার্ক প্রোভাইডেড বাই দ্য অ্যাটাচমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ডেপথ দিতে পারছি বা সাইডগুলো চালতে পারছি। আবার এরকম ধরনের অ্যাটাচমেন্টও আমরা পেয়ে থাকি। এর কাজ কি না, এ গিয়ার হুইল মে বি কাট অন এ লেথ বাই ফিক্সিং অ্যান্ড ইউনিভার্সাল ডিভাইডিং হেড, একটা ইউনিভার্সাল ডিভাইডিং হেডের সাহায্যে আমরা এই ধরনের গিয়ার কাটতে পারি, যেখানে কিনা কাটারটা কোথায় বাঁধা রয়েছে, বিটুইন সেন্টারে বাঁধা রয়েছে কাটারটা রোটেট করছে, জবটা এখানে আমরা ইন্ডেক্সিং করছি। আবার এরকম ধরনের কাজও আমরা করতে পারি। এখানে কি দিস পারমিটস ডিভাইডিং দ্য পেরিফেরি অফ দ্য ওয়ার্ক বাই অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, এই যে পেরিফেরিটাকে ডিভাইড করছে সেটা এই ধরনের এখানে যে ইন্ডেক্সিং প্লেট আছে, ইন্ডেক্সিং প্লেটের সাহায্যে পেরিফেরি বা জবের পরিধিটা ইকুয়ালি ডিভাইড করা সম্ভব হচ্ছে। এরপর আসছি
আরেক ধরনের অ্যাটাচমেন্ট, ওই অ্যাটাচমেন্টটা এটাও হচ্ছে গিয়ে মিলিং অ্যাটাচমেন্ট। সেখানে কি এখানে হচ্ছে গিয়ে টুলটা আলাদা করে রয়েছে, কি রয়েছে না দ্য ওয়ার্ক মে বি সাপোর্টেড বিটুইন সেন্টার অর চাকে বাঁধা রয়েছে, এবং এখানে ওখানে কি হলো জবটা বা কাটার রোটেট করছিল, এখানে কিন্তু কাটারটা রোটেট করছে কিন্তু জবটা ফিক্সড বা চাকটা ফিক্সড। চাকে যে জব বাঁধা রয়েছে চাকটা ফিক্সড, ওখানে চাকটা রোটেট করছিল, এখানে চাক ফিক্সড। চাকে জব থাকুক, জবের জবটা ফিক্সড, চাকটা ফিক্সড। আর আলাদা করে একটা টুল লাগানো রয়েছে সেখানে। দ্য অ্যাটাচমেন্ট মাউন্টেড অন দ্য ক্যারেজ ড্রাইভস দ্য কাটার ফ্রম অ্যান ইউনিভার্সাল মোটর। তার জন্য একটা কাটার রয়েছে, বাট সেই কাটারটা একটা আলাদা মোটর রয়েছে, সেই কাটারটা আলাদা করে সেপারেটলি মুভ করতে পারে। অর্থাৎ লেদের যে মোটর আছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সেটা কোথায় বাঁধা রয়েছে না, সেটা হচ্ছে গিয়ে ক্যারেজের ওপরে বা ক্রস স্লাইডের ওপরে ফিটিং করা রয়েছে। দ্য ফিডিং মুভমেন্ট, যে ফিড যেটা দেওয়া হচ্ছে, ইজ প্রোভাইডেড বাই দ্য ক্যারেজ অ্যান্ড ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য কাটার ইজ অ্যারেঞ্জ বাই দ্য অ্যাটাচমেন্ট। ভার্টিক্যাল মুভমেন্টটা হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে অ্যাটাচমেন্ট থেকে, এবং ক্রস ফিট থেকে দেওয়া হচ্ছে গিয়ে ক্রস স্লাইড থেকে। এ নাম্বার অফ ড্রিল হোল অর গ্রুপ অন দ্য পেরিফেরি, জবের পরিধিতে যদি কোনো অনেকগুলো গ্রুপ কাটতে হয় বা অনেকগুলো ড্রিল করতে হয় একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অফ দ্য ওয়ার্ক মে বি কাট বাই রোটেটিং দ্য ওয়ার্ক। জবটাকে আস্তে আস্তে ঘোরাতে হয়, এবং আমরা দেখি যে পেছনে জবটা যাতে ঘোরে তার জন্য এখানে একটা ডায়াল লাগিয়ে দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন ডিস্ক লাগিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী জব চাকটাকে ঘুরিয়ে নির্দিষ্ট স্থানে লক করে এভাবে ড্রিল বা স্লট কাটার পরে আবার একটা নির্দিষ্ট এক পাক ঘুরিয়ে সেখানে আবার ড্রিল করা যায়, এরকম ধরনের হয়ে থাকে। এরপর আসছি আমরা গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। গ্রাইন্ডিং হুইল ইউজড অ্যাজ এ কাটার। এখানে কি হয়েছে, গ্রাইন্ডিং হুইলটা হচ্ছে গিয়ে কাটার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। রিমুভড ফর্ম অফ মিনিউট চিপস, অর্থাৎ একবারে গুঁড়ো গুঁড়ো করে চিপস বের করে ফ্রম দ্য রিভলভিং ওয়ার্ক পিস। জবটাও এখানে ঘুরতে থাকে, গ্রাইন্ডিং হুইলও ঘুরতে থাকে। এবার এইভাবে কী হয়, একবারে ডাস্ট করে ওখানে যেমন একটা ফর্মের নির্দিষ্ট ফর্মের চিপস বেরোচ্ছিল, এখানে যে ফর্মটা সেটা হচ্ছে গিয়ে একবারে মিনিউট ফর্ম, সেটা হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে বের করে। বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সারফেস অফ এ ওয়ার্ক পিস, একটা জবের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুরকমই গ্রাইন্ডিং করে, মেবি গ্রাইন্ড বাই এ গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট মাউন্টেড অন দ্য ক্রস স্লাইড। ক্রস স্লাইডে এই ধরনের যে অ্যাটাচমেন্ট রয়েছে, অ্যাটাচমেন্টটাকে ক্রস স্লাইডের উপরে ক্ল্যাম্প করা হয়, এবং এটা কি করে ইন্টারনাল এবং এক্সটার্নাল দু ধরনেরই কিন্তু অপারেশন করতে পারে। ফর এক্সটার্নাল সারফেস গ্রাইন্ডিং দ্য ওয়ার্ক মে বি রিভলভ বিটুইন সেন্টার অর চাক। সেখানে চাকে বা বিটুইন সেন্টারে জবটাকে বাঁধা হয় যদি এক্সটার্নাল অপারেশন করতে হয়, এক্সটার্নাল গ্রাইন্ডিং করতে হয়। আর ইন্টারনাল গ্রাইন্ডিংয়ের সময় কী করা হয়, দ্য ওয়ার্ক মাস্ট বি রিভলভ অন এ চাক অর ফেস প্লেট। চাক বা ফেস প্লেটের মধ্যেই কিন্তু ওইটা বাঁধা হয়ে থাকে জবটা যদি ইন্টারনাল গ্রাইন্ডিং করতে হয়। ফিডিং ইজ ডান, এবং ফিডিংটা দেওয়া হয় কি না দ্য ক্যারেজের মধ্যে, অ্যান্ড দ্য ডেপথ অফ কাট ইজ প্রোভাইডেড বাই দ্য ক্রস স্লাইড, এবং ডেপথ অফ কাটটা দেওয়া হয় ক্রস স্লাইড থেকে। গ্রাইন্ডিং পারফর্মড ইন এ লেথ ফর ফিনিশিং এ জব ফিনিশিংয়ের জন্য, শার্পেনিং এ কাটারকে শার্প করার জন্য, অর সাইজিং এ ওয়ার্ক পিস, কোনো জবকে একটা নির্দিষ্ট সাইজে নেওয়ার জন্য। তবে যাই করা হোক না কেন সেটা করা হয় কখন, আফটার ইট হ্যাজ বিন হার্ডেন্ড। এটা হার্ডেনিং করার পরেই কিন্তু গ্রাইন্ডিং অপারেশন হয়ে থাকে। এই ধরনের অ্যাটাচমেন্ট, এটা অ্যাটাচমেন্টের মধ্যে এটা এক্সটার্নাল গ্রাইন্ডিংয়ের জন্য এরকম ধরনের হুইল ব্যবহার করা হয়, বা ইন্টারনাল গ্রাইন্ডিং যদি করতে হয় তাহলে আমাকে এরকম ধরনের কিন্তু আমাকে হুইল লাগিয়ে নিতে হয়। এটা খুলে এটা এখানে ফিট করে নিতে হয়। এইটা হচ্ছে কি এক্সটার্নাল গ্রাইন্ডিং, শ্যাফটে গ্রাইন্ডিং হচ্ছে। এইটা হচ্ছে কি ইন্টারনালের বোরের ভেতরে যে গ্রাইন্ডিং হচ্ছে এটা ইন্টারনাল গ্রাইন্ডিং। ওই একই রকমভাবে কোথায় না ক্রস স্লাইডের ওপরে অ্যাটাচমেন্টকে বেঁধে নেওয়া হয়েছে, বেঁধে আমরা ইন্টারনাল গ্রাইন্ডিং বা এক্সটার্নাল গ্রাইন্ডিং করে থাকি। এরপর আসছি বল টার্নিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ বল আকৃতি। ওখানে আমরা কপি লেদে দেখলাম একটা বল তৈরি হচ্ছিল, তো সেরকম ধরনের বল যদি আমাকে তৈরি করতে হয় কপি না করে, তাহলে সেরকম ধরনের করতে গেলে আমাকে এই ধরনের অ্যাটাচমেন্ট আমি ব্যবহার করতে পারি। এই দু ধরনের অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা কোথায় ব্যবহার করা, এদিকে যে বাম দিকে যেটা রয়েছে ইট ইজ হেল্ড অন দ্য টুল পোস্ট, এটা টুল পোস্টে বাঁধা হয়ে থাকে। আবার এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে হেল্ড অন দ্য কম্পাউন্ড স্লাইড। কম্পাউন্ড স্লাইড টুল পোস্টকে খুলে কম্পাউন্ড স্লাইডের ওপরে এই ধরনের অ্যাটাচমেন্টকে লাগিয়ে নেওয়া হয়। এইভাবে অপারেশন করা হয়। অর্থাৎ এই যে হ্যান্ডেল, এই ওপরে যে হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলটা মুভ করালে মাঝের যে এই অংশটা যার মধ্যে টুলটা বাঁধা রয়েছে, এই টুলটা রোটেট করতে পারবে সার্কুলার মোশনে। তো তখন কি হবে, এখানে যে ডিস্টেন্সটা দেওয়া থাকবে সেই ডিস্টেন্স অনুযায়ী বলটা টার্নিং হবে, কনকেভ বা যে কনভেক্স শেপ এটা চলে আসবে। আবার এই ধরনের জবের ক্ষেত্রে এইখানে যে রয়েছে, এখানে টুলটাকে এই হ্যান্ডেল ধরে
বোথ সাইডে যদি রোটেট করানো হয়, যে কোনো দিকে হাফ পোর্শন রোটেট করালে তাহলে কিন্তু আমরা একটা বল শেপের আমরা জব পেতে পারি। এইটাকে বলা হচ্ছে গিয়ে বল টার্নিং অ্যাটাচমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all from where I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.